আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 138 পৃষ্ঠা পাঠ 7 ভিটামিন সি সম্পর্কে আলোচনা করব। তো আগের ভিডিওতে এই অধ্যায় নিয়ে আমি তার আগের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ পার্টটা কি, এই ভিটামিন সি, এই জন্য এই পার্টটা দিয়েই আমি শুরু করছি। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি আছে, দেহের জন্য ভিটামিন সি অতি প্রয়োজনীয় উপাদান, অর্থাৎ আমাদের দেহের জন্য অর্থাৎ আমাদের শরীরের জন্য কি ভিটামিন সি অতি প্রয়োজনীয় উপাদান। এ ভিটামিন পানিতে দ্রবীভূত হয়, অর্থাৎ পানিতে যদি দেওয়া হয় সেটি পানির সাথে মিশে যায়, মানে দ্রবীভূত হয় এবং সামান্য তাপেই নষ্ট হয়ে যায়, এবং যদি তুমি সেটাকে তাপ দাও তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। ভিটামিন সি দেহে জমা থাকে না, তাই প্রতিদিন খাওয়া দরকার। অর্থাৎ দেখো, তুমি যদি ভিটামিন সি যুক্ত খাবার খাও, এটা তোমাকে প্রতিদিনই অল্প হলেও খেতে হবে, কারণ এটা আমাদের দেহে কি জমা থাকে না। তারপরে আছে টক জাতীয় ফল, আমলকি, পেয়ারা, আনারস, তারপর কমলা লেবু, লেবু, আমড়া ইত্যাদি ফলে প্রচুর ভিটামিন সি থাকে। অর্থাৎ কোন জাতীয় ফল যেগুলো একটু টক স্বাদযুক্ত, সেগুলোতে কিন্তু ভিটামিন সি থাকে। অর্থাৎ যেমন আমলকি, এটা একটু কোষ্ঠ বা টক জাতীয়, লেবু এটাও টক, আনারস টক জাতীয়, এগুলোতে ভিটামিন সি থাকে। সবুজ শাকসবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লেটুস পাতা থেকে আমরা ভিটামিন সি পাই। অর্থাৎ দেখো, সবুজ শাকসবজি যেমন পালং শাক, লাল শাক, পুঁই শাক, এগুলো কি সবুজ শাকসবজি। এই সবুজ শাকসবজি থেকেও আমরা ভিটামিন সি পেতে পারি। পাকা ফল অপেক্ষা কাঁচা সবজি ও ফলে বেশি ভিটামিন বেশি থাকে। অর্থাৎ দেখো, সি ভিটামিন বেশি থাকে কাঁচা জিনিস। অর্থাৎ দেখো, একটা আম যখন পেকে যায় তখন কিন্তু ভিটামিন সিটা অতটা পাওয়া যাবে না, কিন্তু যখন আমটা কাঁচা থাকে অর্থাৎ যখন আমটা টক থাকে তখন ভিটামিন সি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই জন্যই বলছে যে কাঁচা ফল বা সবজি অর্থাৎ কাঁচা জিনিসে কিন্তু ভিটামিন এই যে সিটা, অর্থাৎ কাঁচা সবজিতে ভিটামিন সিটা বেশি থাকে, অর্থাৎ কাঁচা ফলমূলেও ভিটামিন সি বেশি থাকে পাকা ফলমূলের চেয়ে। তারপরে দেখি, যদি বলা হয় কি আছে, ভিটামিন সি পেশি ও দাঁত মজবুত করে। অর্থাৎ আমাদের যে দাঁতের যে দাঁত আছে সেই দাঁতটা মজবুত করে এবং আমাদের যে পেশি সেগুলো মজবুত করে। ক্ষত নিরাময় করে, অর্থাৎ তোমাকে দেখো এক জায়গা হয়তো কেটে গেল, সেই ক্ষতটা নিরাময় করতে কিন্তু, অর্থাৎ সেই ক্ষতটা দ্রুত যে উপশম হতে তোমার কিন্তু এই যে ভিটামিন সিটা তোমাকে সাহায্য করবে। তোমার দেহে যদি ভিটামিন সি এর অভাব থাকে তখন এই ক্ষত নিরাময় হতে কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। যখন তুমি দেখবে তোমার সেই যদি কাটা স্থান, তোমার যদি প্রপার যদি একটা ট্রিটমেন্ট যদি ছাড়াই তোমার যে শুকিয়ে গেছে বা ভালো একটা ফলাফল এসেছে, যে কেটে গিয়েছে, দেখা গেল কদিন পরে সেটা নিরাময় হয়ে গিয়েছে, এরকম হলে বুঝবো তোমার সি এর অভাব নেই। কিন্তু যদি ক্ষত স্থানে অনেক দিন ক্ষত স্থানে কিন্তু নিরাময় হচ্ছে না, এরকম যদি হয় তাহলে তুমি বুঝবা যে তোমার শরীরে ভিটামিন সি এর অভাব আছে। ও চর্মরোগ রোধে, অর্থাৎ ও চর্মরোগ রোধে সহায়তা করে। কণ্ঠনালী ও নাকের সংক্রামক প্রতিরোধ করে। অর্থাৎ কণ্ঠনালী আমাদের যে কণ্ঠ, অর্থাৎ আমাদের যে কথা বলি, সেই কথা বলতে কি আমাদের কণ্ঠ ব্যবহৃত হয়। সেই কণ্ঠ যে নালীটা, যে নালী থেকে আমাদের কথাটা বেরোয় তাকে আমরা কণ্ঠনালী বলি। সেই কণ্ঠনালী ও নাকের সংক্রামক, অর্থাৎ আমাদের যে নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিই, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এই নাকের সংক্রামক প্রতিরোধ হয়। তারপরে এই যে ভিটামিন সি এর অভাব থাকলে কোন কোন রোগ হতে পারে। অভাবজনিত রোগ, প্রাপ্তবয়স্কদের দেহে ভিটামিন সি এর অভাব হলে প্রকট হলে নিচের লক্ষণগুলো দেখা যায়। তো যদি একজন প্রাপ্তবয়স্ক লোক, অর্থাৎ যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে যদি ভিটামিন সি এর অভাব যদি প্রকট হয় তাহলে এই লক্ষণগুলো অবশ্যই দেখা যাবে। তাহলে কি লক্ষণগুলো দেখা যাবে? হাড়ের গঠন শক্ত ও মজবুত হতে পারে না। অর্থাৎ দেখো, হাড়, আমাদের যে দেহের ভিতরে যে হাড়টা আছে সেই হাড়ের যে গঠনটা, স্ট্রাকচারটা,
সেটা শক্ত বা মজবুত হতে পারে না। অনেকে দেখো না, একটু পড়ে গেলে, একটু কোনো কিছুর সাথে যদি সংঘর্ষ হয় তাহলে কি তার হাতটা ভেঙে যায়, বা যে হাতের যে শিরা উপশিরা এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো এদের হাড় কিন্তু দুর্বল, অর্থাৎ তাদের কিন্তু এই যে ভিটামিন সিটার অভাব আছে, অর্থাৎ যে হাড়ের গঠনটা তাদের মজবুত না। তোমার যদি শরীরে ভিটামিন সি এর অভাব না থাকে তাহলে তোমার হাড়টা মজবুত হবে এবং শক্ত হবে। হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ দেখো, হাড় যে তুমি যদি ভিটামিন সি এর অভাব যদি প্রকট হয় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির, তাহলে সেই ভঙ্গুর হয়ে যায়। অর্থাৎ হাড় কিন্তু যখন একবার দুর্বল হয়ে যায় তখন কিন্তু সেটা ক্ষয় হতে শুরু করে এবং সেভাবেই ভঙ্গুর হয়ে যায়। ত্বক খসখসে ও চুলকায়, অর্থাৎ ত্বক খসখসে হয়, যেমন তেল মতো না, খসখসে ধরনের একটা ভাব, এবং চুলকায়। ত্বকে ঘা হলে সহজে তা শুকাতে চায় না, অর্থাৎ ত্বকে যদি তোমার স্পট পড়ে বা ঘা হয় তাহলে সেই ঘাটা কি সহজে শুকাতে চায় না। এবং যদি আমাদের সি এর অভাব থাকে সেই রোগটা কি হয়, সেটা হলো স্কারভি হলে কি হয়, দাঁতের মাড়ি ফুলে নরম হয়ে যায়, অর্থাৎ যে আমাদের যে দাঁত আছে যেটা দিয়ে আমরা খাবারটা চিবাই, তো সেই দাঁতের যে মাড়িটা আছে সেই মাড়িটা ফুলে যায় এবং সেটা নরম হয়ে যায়। দাঁতের গোড়া আলগা হয়ে যায়, অর্থাৎ দেখো না, অনেকের দাঁতের গোড়া আলগা হয়ে যায়, অর্থাৎ দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়ার কারণে কি দাঁতটা দেখো নরম হয়ে যায় এবং গোড়া থেকে রক্ত পড়ে। যে আলগা হওয়ার কারণেই কিন্তু গোড়া থেকে আবার রক্ত পড়ে। দাঁতের এনামেল উঠে যায়, অর্থাৎ যে দাঁতটা আমাদের যে দাঁতটা সেটা যে এনামেলটা আছে সেটা আমাদের দাঁতকে কি সুরক্ষিত করে, যাতে আমাদের দাঁতটা না পড়ে যায়, অর্থাৎ আমাদের দাঁতটা সুরক্ষিত থাকে ওই এনামেলের ভিতরে। তো এনামেল উঠে গেলে কি হয়, এতে অকালে দাঁত পড়ে যেতে পারে। শিশু ও বয়স্কদের এই রোগ বেশি হয়। গ্রন্থি ফুলে যায় এবং মুখে ব্যথা হয়, অর্থাৎ যে গ্রন্থি আছে, যে চামড়াটা আছে দাঁতের যে উপরের যে গ্রন্থিগুলো আছে সেগুলো ফুলে যায় এবং মুখে ব্যথা হয় সেটা ফুলে যাওয়ার কারণে। রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না, অর্থাৎ যে রক্তক্ষরণটা হয় সেটা সহজে বন্ধ হয় না, ঘা শুকাতে দেরি হয়। অন্যান্য রোগ, অর্থাৎ অন্যান্য যে সকল রোগ বিশেষ করে সর্দি কাশি খুব সহজে সংক্রামক। ধরো একজনের সর্দি কাশি হয়েছে, সেটা সংক্রামক, অর্থাৎ ছোঁয়াচে বা সংক্রামক যাই বলি না কেন, অন্যের দেহ থেকে সহজে আমার দেহে সেটা সংক্রমণ করবে যদি ভিটামিন সি এর অভাব থাকে আমার। প্রতিকার কি, এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, অর্থাৎ এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। অর্থাৎ প্রতিকার যখন আমাদের হয়ে গিয়েছে, জিনিসটা আমাদের ভিটামিন সি এর অভাব হয়ে গিয়েছে, তাহলে কি আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু যখন আমার ভিটামিন সি এর অভাব নেই, কিন্তু যাতে না হয় সেই জিনিসটা, তার জন্য যে পদক্ষেপটা সেটাই হলো প্রতিরোধ। তারপরে যদি আমরা দেখি কি আছে, প্রতিরোধ কি, কোলের শিশুকে মায়ের দুধের সাথে অন্যান্য পরিপূরক খাদ্য যেমন ফলের রস, সবজির স্যুপ ইত্যাদি খাওয়াতে হবে। ভিটামিন ডি নিয়ে এবার আলোচনা করব। ভোজ্য তেল, অর্থাৎ ভোজ্য তেল সাধারণত যেটা আমরা তরকারির সাথে দিয়ে খাই, অর্থাৎ সয়াবিন তেল। দুগ্ধ ও দুগ্ধ জাতীয় খাদ্য, অর্থাৎ যেমন দই, তারপর মিষ্টি জাতীয় খাদ্য, যার মিষ্টিটাও কিন্তু দুধ দিয়ে বানানো হয়। বিভিন্ন মাছের তেল, যেমন বিভিন্ন মাছের যে তেলটা হয় সেটা, ডিমের কুসুম, অর্থাৎ যে ডিমের মধ্যে যে হলুদ অংশটা থাকে, তারপর মাখন, ঘি, চর্বি, এগুলো কিন্তু দুধ দিয়েই তৈরি হয়। এবং ইলিশ মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এগুলোর কাজ কি, এগুলো যদি খাওয়া হয়, অস্থি ও দাঁতের কাঠামো গঠন, অর্থাৎ যে অস্থিতে আমরা যেটা পড়েছি যে সি এর অভাব হলে অস্থিটা ফুলে যায় এবং দাঁতে ব্যথা হয়, সে অস্থি ও দাঁতের কাঠামো কিন্তু গঠন করে ভিটামিন ডি। অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, অর্থাৎ ভিটামিন সি যা করে এখানেও কিন্তু বলতে গেলে তাই করে ডি। অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। যে রক্ত প্রবাহে আমাদের শরীরে যে রক্তটা প্রবাহ হয় সেখানে কি ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা কি নিয়ন্ত্রণ করে। এবারে আমাদের যে অভাবজনিত রোগ সেটা কি, ভিটামিন ডি এ অভাবে আয়রন ও লৌহের শোষণ, তারপর সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরির বিঘ্ন ঘটে। অর্থাৎ দেখো না, অনেকে দেখলে বলে যে আমার হিমোগ্লোবিনের অভাব আছে বা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে, এগুলো কিন্তু ডি এর কারণে হয়। আমরা যদি ডিটা কিন্তু আমাদের একটা গোপন পুষ্টি উপাদান, যেটা আমরা কিন্তু সূর্য থেকে পেয়ে থাকি, অনেকে বলে, কিন্তু আসলে এটা সূর্য থেকে পাই না। আমরা যখন সূর্যে যাই তখন সূর্য থেকে যে আলোক রশ্মিটা আমাদের দেহে পড়ে, তারপর আমাদের চামড়ার ভিতরে যে সাদা সাদা চর্বি আছে সেটার সাথে বিক্রিয়া করে সেই ভিটামিন ডিটা উৎপন্ন হয়। সুতরাং আমরা যদি প্রতিদিনে, অর্থাৎ প্রতিদিনে যদি রোদে যে
কয়েক মিনিট দাঁড়ায়, অর্থাৎ তখন কিন্তু আমাদের ভিটামিন ডিটা শোষণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন আমাদের কিন্তু এই ভিটামিন ডি এর অভাব হবে না। তাহলে সুতরাং হিমোগ্লোবিনের অভাবও আমাদের হবে না যদি আমরা রোদে দাঁড়িয়ে থাকি কয়েক মিনিট হলেও। সুতরাং আমরা যদি রোদে দাঁড়িয়ে থাকি তাহলেও কিন্তু এই অভাবজনিত রোগটি হবে না, আর ভিটামিন ডি এর অভাবটাও পূরণ হয়ে যাবে। আর ভিটামিন ডি যদি না থাকে তাহলে রিকেটস নামক রোগটি হয়। রিকেটস রোগের লক্ষণ কি? ভিটামিন ডি ও ক্যালসিয়ামের প্রভাবে শিশুদের হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। অনেক শিশুর বৃদ্ধি ব্যাহত হয়, আবার ক্যালসিয়াম প্রভাবের কারণে শিশুর হাড় নরম হয়ে যায়, যে কোনো জায়গায় পড়ে গেলে দেখা গেল হাত ভেঙে গেল এরকম। পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায়, অর্থাৎ যে পায়ের হাড়টা সেগুলো ধনুকের মতো বেঁকে যায় এবং দেহের চাপে অন্যান্য হাড়গুলোও বেঁকে যায়। তখন পাগুলো ধনুকের মতো বেঁকে যাবে, তখন কি হবে? হাড়গুলোও বেঁকে যাবে, কারণ ওই বাঁকা পায়ে এই যে আমাদের যে শরীরের যে ওয়েটটা সেটা নিতে না পারলে। হাত পায়ের অস্থি সন্ধি বা গিঁট ফুলে যায়, অর্থাৎ আমাদের যে হাত পায়ের গিঁট আছে সেটা ফুলে যায়। অনেকে দেখলে গ্রামের মানুষরা বলে যে গিঁট ফুলে গেছে, হাড় মোটা, কিন্তু আসলে না, এটা একটা রোগ। বুকের হাড় বা পাঁজরের হাড় বেঁকে যায় এই ভিটামিন ডি এর কারণে। প্রতিকার: এই অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়াই জরুরি। অর্থাৎ দেখো, যখন আমাদের এই রোগটা হয়ে গেছে তখন আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং এই রোগটা যদি না হয় তার আগে প্রতিরোধ যেটা করতে হবে সেটা কি? অর্থাৎ আগে থেকে প্রস্তুতি নেওয়া, শিশুকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত। অর্থাৎ ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ভোজ্য তেল, তারপরে যদি আমরা বলি মাছের তেল ইত্যাদি, এগুলো খাওয়া যাবে। সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকের কোলেস্টেরল থেকে ভিটামিন ডি পাওয়া যায়। আমাদের ত্বকে যে আমি বললাম না যে সূর্য থেকে যে আলোক রশ্মিটা আমাদের কোলেস্টেরলের সাথে বিক্রিয়া করে তারপরে ডি উৎপন্ন করে, তাই শিশুকে কিছুক্ষণ রোদে খেলাধুলা করতে দেওয়া উচিত। অর্থাৎ যদি আমরা রোদে দাঁড়িয়ে খেলাধুলা করি তাহলে কি ওই রোদ থেকে আমরা যে ভিটামিন ডিটা পাবো সেটা কিন্তু আমাদের জন্য কার্যকর, অর্থাৎ তখন আমাদের আর ভিটামিন ডি এর অভাব কোনোদিনও হবে না এবং এসব রোগ ব্যাধিও হবে না। অস্টিওম্যালেসিয়া বয়স্কদের রিকেটস অস্টিওম্যালেসিয়া নামে পরিচিত। এই রোগের লক্ষণগুলো নিম্নরূপ: ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে, ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় কমতে থাকে। অর্থাৎ আমাদের দেহে যে ক্যালসিয়াম ও ফসফরাসের যেটা সঞ্চয় থাকে সেটা কি কমতে থাকে। থাইরয়েড গ্রন্থির কাজে পরিবর্তন ঘটে, অর্থাৎ যে আমাদের থাইরয়েড একটা গ্রন্থি আছে সেটার কি কাজের পরিবর্তন ঘটে। অস্থি দুর্বল হয়ে যায়, অস্থির কাঠিন্য কমে যায় এবং হালকা অস্থিতেই অস্থি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অর্থাৎ দুর্বল অস্থি। তো এর প্রতিকার কি? উপরের লক্ষণগুলো দেখলে ডাক্তার পরামর্শ অত্যন্ত জরুরি। উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার গ্রহণ করতে হবে, অর্থাৎ ক্যালসিয়াম খেতে হবে এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে, আর ক্যালসিয়াম ট্যাবলেট আছে সেগুলোও খাওয়া জরুরি। তারপরে প্রয়োজনের উক্ত উপাদানের জন্য ঔষধ সেবন করা একান্ত জরুরি। প্রতিরোধ: শিশুকাল থেকে ভিটামিন ডি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সুনিশ্চিত করতে হবে, অর্থাৎ ডি খাবার আমাদের খেতে হবে, যেমন মাছের তেল, তারপরে যেমন আছে শাকসবজি, এগুলো খেতে হবে, মিষ্টি জাতীয় খাবার এরকম এগুলো খেতে হবে। শিশুদেরকে কিছুক্ষণ রোদ্রে খেলাধুলার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ রোদ থেকে বললাম না, রোদ থেকে যে আলোক রশ্মিটা পড়ে সেটা আমাদের কোলেস্টেরলের সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি উৎপন্ন করে, আর সেই ডি কিন্তু আমাদের এই যে ভিটামিন ডি এর অভাবটা পূরণ করে। তো এই যে আমরা যদি রোদ্রে খেলাধুলা বা রোদ্রে কিছু মিনিট দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু কখনোই আমাদের ভিটামিন ডি এর অভাব হবে না এবং এই রোগসমূহ দেখা যাবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।